আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো অ্যাফেয়ার্সে। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জামায়াত আমিরের কটাক্ষের জবাবে তোপ দাগলেন মির্জা ফখরুল। সেপ্টেম্বরে আসছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান। নতুন প্রকল্প মানেই শেখ হাসিনার বড় অঙ্কের কমিশন। ১.৫ লক্ষ কোটি টাকা পাচারের অর্ধেক টাকা রেহানা ও জয়কে দেওয়া হয়েছে। রিমান্ডে সালমান এফ রহমান। শুধু গোপালগঞ্জ থেকে নিয়োগ পাওয়া আনসারের সংখ্যা ২৯,০০০। ভয়ঙ্কর সব তথ্য জানালেন মহাপরিচালক। মামলায় খালাস, রায় পেয়ে কাঁদলেন মির্জা আব্বাস। সোহেল তাজকে হাসিনা স্টাইলে তুলে নিয়ে গুমের চেষ্টা। রাতে কি ঘটেছিল জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সোহেল তাজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াত আমিরের কটাক্ষের জবাবে তোপ দাগলেন মির্জা ফখরুল। নির্বাচনের দাবি করায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আসা কটাক্ষ ও সমালোচনার জবাব দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিরাজনীতিকরণের চেষ্টার কথা তুলে ধরেছেন। এখন নির্বাচনের দাবি জনগণ মেনে নেবে না বলে জামায়াতের পক্ষ থেকে আসা বক্তব্যের বিপরীতে মির্জা ফখরুল বলেছেন, যারা ভোটে জিততে পারবে না, সরকার চালাতে পারবে না, তারা এসব কথা বলে। গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জামায়াত আমির শফিকুর রহমানের করা মন্তব্যের জবাব দেন। বিএনপি নির্বাচন 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 জিকির জনগণ মেনে নেবে না বলে জামায়াত প্রধানের বক্তব্যের জবাব দিয়ে ফখরুল বলেন, যাদের সমর্থন নেই, জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে, তারা এ ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা করে। আমি কোনো দলের নাম বলছি না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের লড়াইটা গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠার জন্য। সেটার জন্যই তো নির্বাচন, এটা তো আমাদের অধিকার। আমরা তো নির্বাচনের জন্যই ১৬ বছর লড়াই করেছি, সংগ্রাম করে এসেছি। বিএনপি মহাসচিব বলেন, আমরা এখনো ১/১১ কথা ভুলে যাইনি। তাই আবার যখন ওই চেহারাগুলো সামনে আসে তখন যথেষ্ট সন্দেহের উদ্বেগ হয়, প্রশ্ন এসে যায়। সেজন্য আমরা একটা আলোচনার কথা বলছি, পারস্পরিক আলোচনা দরকার। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলের মতো বিরাজনীতিকরণের লক্ষণ দেখছেন কিনা এমন প্রশ্নে জামায়াত আমিরের ইঙ্গিত করে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আমি লক্ষণ দেখছি না, সতর্ক করছি। কিছু ফেস দেখলে আমরা ভয় পাই। আপনারাও দেখছেন, কোনোদিন দেখিনি, হঠাৎ করে মিডিয়ার ফ্রন্ট পেজে চলে আসছে তার বক্তব্য। তাদের থিওরি এগুলো আপনারা প্রচার করছেন। অন্তর্বর্তী সরকার কি চায়, জনগণ কি চায়, এটা নিয়ে আলোচনা হতে হবে। মন্তব্য। নির্বাচন প্রশ্নে আবার সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত সংলাপের দাবি করেন বিএনপি মহাসচিব। এটাই আমরা বলেছি, খুব জোর দিয়ে বলছি, আজকে আবারও বললাম, দ্রুত আলোচনা প্রয়োজন। তা না হলে হবে কি, অনেক ভুল বোঝাবুঝির তৈরি হবে। সবকিছু তো পাবলিকলি হয় না, অনেক সময় আলোচনার মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আসে। সেপ্টেম্বরে আসছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার নানাভাবে চেষ্টা চালাচ্ছে। আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি পুরোপুরি উদ্ধার হয়নি, সেগুলো দুর্বৃত্তদের হাতে রয়েছে। এসব অস্ত্র উদ্ধারের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময়ে দেওয়া অস্ত্রের লাইসেন্সও স্থগিত করে সেগুলো থানায় জমা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। এসব অস্ত্র জমা ও উদ্ধারের পদক্ষেপের অংশ হিসেবে আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চালাবে বলে পুলিশি একটি সূত্র জানিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম গতকাল দেশ রূপান্তরকে বলেন, নির্দেশনা অনুযায়ী ৩ সেপ্টেম্বরের মধ্যে সব অস্ত্র জমা দিতে হবে। এরপর কারো কাছে কোনো অস্ত্র থাকলে সেটা অবৈধ বলে গণ্য হবে। নির্দিষ্ট সময়ের পর দ্রুততম সময়ের মধ্যে আমরা সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান করব। অভিযানে সশস্ত্র বাহিনীর সহযোগিতার কথা নেবেন কিনা এমন প্রশ্ন জানতে চাইলে তিনি বলেন, তারা যেহেতু বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য মাঠে আছে, প্রয়োজন ক্ষেত্রে অভিযানে তাদেরও সহযোগিতা নেওয়া হবে। থানাফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হবে। তাছাড়া দাগী অপরাধী ও ছাত্র জনতার হত্যাকারীদেরও আইনের আওতায় আনা হবে। আইজিপি বলেন, কতিপয় উচ্চবিলাসী পুলিশ কর্মকর্তার কারণে বাহিনীতে কিছু সমস্যা হচ্ছে। ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গতকাল বলেন, আমরাও তথ্য পেয়েছি, গত 15 বছরে 1 লাখের বেশি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। ইতিমধ্যে সব ধরনের অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। থানা থেকেও প্রচুর অস্ত্র লুট
লুট করা হয়েছে। অর্ধেকেরও কম অস্ত্র উদ্ধার করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ, অবৈধ ও পুলিশের লুট করা আগ্নেয়াস্ত্র জমা না দিলে ঢাকা সহ সারা দেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চালাবে। এজন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। এদিকে রিমান্ডে সালমান এফ রহমান জানিয়েছে, নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ হাসিনা পরিবারের সদস্যরা। নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন, এর সবকিছুই জানতেন শেখ হাসিনা, তবে তিনি কখনো তাতে না করেননি। এছাড়া রিমান্ডে জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সেখানে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে এস আলম প্রায় 1.5 লাখ কোটি টাকা পাচারের তথ্য উঠে এসেছে। পাচারের অর্ধেক টাকা শেখ রেহানা ও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সালমান এফ রহমান। সালমান এফ রহমানের বরাত দিয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এস আলমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া 1.5 লাখ কোটি টাকার অর্ধেকেই শেখ রেহানা এবং সজীব ওয়াজেদ জয়কে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয়। তবে এসব বিষয়ে কেউ কথা বলার সাহস পায়নি। কেবল অর্থ পাচার নয়, দেশের ইস্টার্ন রিফাইনারি চিনিকল হাতিয়ে নিলেও এস আলমের বিষয়ে সবাই নীরব ছিলেন। গ্রেফতারের পর থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন সালমান এফ রহমান। শেখ পরিবারের অতি লোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থা এমনটা শোচনীয় হয়েছে। তাতে সবসময়ই সায় দিতেন সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি। শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকে ছিটকে পড়েছেন, কারণ তিনি সবসময়ই তার নিজের সিদ্ধান্তে অটল থাকতেন বলে দাবি করেছেন সালমান এফ রহমান। দাবি দেওয়া মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরও সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে আনসার সদস্যরা। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করে তারা। এসব ঘটনার পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে গোপালগঞ্জ জেলা থেকে 29,000 আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। তবে এই তথ্যটি সঠিক নয় বলে দাবি করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাসচিব মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। গতকাল বুধবার রাজধানীর খিলগাঁও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই দাবি করেন আব্দুল মোতালেব। আনসারের মহাপরিদর্শক বলেন, গোপালগঞ্জ জেলা থেকে 29,000 আনসার সদস্য নিয়োগের তথ্য সঠিক নয়। প্রতিটি জেলার আলাদা আলাদা সংখ্যা নির্ধারিত থাকে, তাই বেশি নিয়োগের সুযোগ নেই। গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ পাওয়া আনসারের সংখ্যা 1,300। এছাড়া আনসার সদস্যের সচিবালয়ে ঘেরাও নিয়ে কথা বলেন তিনি। বলেন, দাবি দেওয়া মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরও রহস্যজনক কারণে তারা সচিবালয় ও বাহিনীর সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আন্দোলনকারীদের মধ্যে অনেকে বহিরাগত প্রবেশের প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার চাকরি জাতীয়করণের দাবিতে প্রায় 10,000 আনসার সদস্য সচিবালয়ে ঘেরাও করেন। এ সময় অন্তর্বর্তী সরকারের 7 জন উপদেষ্টা সহ সচিবালয়ের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আটকা পড়েন। ওই সময় শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে 40 জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। পরে এ ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হয়। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতির অভিযোগের মামলা থেকে খালাস পেয়ে অঝরে কাঁদলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রায় ঘোষণার পর মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসও আদালতে ছিলেন। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত 6 এর বিচারক মোহাম্মদ মাসুদ পারভেজের আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় মির্জা আব্বাসকে বেকসুর খালাসের রায় দেন। খালাসের রায় পেয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা। তিনি বলেন, আমার জীবনের 17 বছর কেড়ে নিয়েছে আওয়ামী লীগ সরকার। আমার পরিবার সব ধ্বংস হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আমার মতো অনেক নেতাকর্মী রয়েছেন যাদের জীবন শেষ হয়ে গিয়েছে জেল থেকে। জালিম সরকারের বিচার আল্লাহ করেছেন বলেও উল্লেখ করেন তিনি। মামলার অভিযোগ থেকে জানা যায়, মির্জা আব্বাসের আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন 7,54,32,290 টাকা সম্পদ অর্জন এবং 57,26,571 টাকা সম্পদের তথ্য গোপন করেছেন। 2007 সালের 16 আগস্ট দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ শফিউল আলম রাজধানীর রমনা থানায় এই মামলাটি দায়ের করেন। গতকাল রাতে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা দপ্তরে গেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান সাবেক এই প্রতিমন্ত্রী।
সচিবালয়ে আসা প্রসঙ্গে সোহেল তাজ বলেন, আমার নিরাপত্তাজনিত কিছু বিষয় নিয়ে উপদেষ্টার কাছে এসেছি। আমি জানতে পেরেছি উপদেষ্টা এখনও পথেই আছেন, তিনি এলে আমরা কথা বলবো। বুধবার রাতে সোহেল তাজ অভিযোগ করেন, এক ব্যক্তি সংসদ ভবন এলাকা থেকে তাকে অনুসরণ করে ক্যান্টনমেন্ট পর্যন্ত চলে আসেন। এরপর সোহেল তাজের গাড়ি থামাতে বাধ্য করেন, কিছুক্ষণ পর আবার রহস্যজনকভাবেও চলে যান। এ বিষয়ে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রধানের দৃষ্টি আকর্ষণ করে সোহেল তাজ ফেসবুকে একটি পোস্ট করেন। দৃষ্টি আকর্ষণ, প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনাবাহিনীর প্রধান। আজকের রাতে কাজ থেকে ফেরার সময় একটি খুবই আশঙ্কাজনক ও রহস্যজনক ঘটনার শিকার হই। একজন মোটরসাইকেল আরোহী আমাকে সংসদ ভবন থেকে ফলো করে ক্যান্টনমেন্টের ভিতরে চলে আসে এবং একটা সময় তার বুকে লাল নীল বাতি জ্বালিয়ে আমাকে থামতে বলে। আমি থামার পর তার পরিচয় জানতে চাই এবং আমাকে কেন থামাতে বললেন তা জিজ্ঞাসা করি। প্রতি উত্তরে সে আমাকে বলে যে তাদের লোক আসছে এবং আমার তাদের জন্য অপেক্ষা করতে হবে। আমি আবার পরিচয় জানতে চাইলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম তিনি কি আমাকে চিনতে পারছেন কিনা। জবাবে সে আমাকে বলল, আমি আপনাকে চিনি, আপনি সোহেল তাজ। তারপর সে মোবাইল ফোনে বলল যে সে আমাকে থামিয়েছে এবং লোকেশন জানিয়ে আসতে বলল। আমি আবার তার পরিচয় জানতে চাইলাম এবং কারা আসে, তারা কেন আমাকে থামিয়েছেন জানতে চাইলাম। সে কোনো উত্তর না দিয়ে আবার ফোনে কথা বলল এবং আমাকে তারপর বলল চলে যেতে এবং সেও মোটরসাইকেল ঘুরিয়ে চলে গেল। তার কথা বলার ধরন এবং আচরণে আমি একেবারে কনফিডেন্ট যে সে কোনো গোয়েন্দা সংস্থার লোক। এইভাবে মানুষকে যাতে হয়রানি না করা হয় সেটাই ছিল আমাদের সবার প্রত্যাশা। এখন দেখা যাচ্ছে একই কায়দায় সব চলছে। ছি ছি। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জামায়াত আমিরের কটাক্ষের জবাবে তোপ দাগলেন মির্জা ফখরুল। সেপ্টেম্বরে আসছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান। নতুন প্রকল্প মানেই শেখ হাসিনার বড় অঙ্কের কমিশন। ১.৫ লক্ষ কোটি টাকা পাচারের অর্ধেক টাকা রেহানা ও জয়কে দেওয়া হয়েছে, রিমান্ডে সালমান এফ রহমান। শুধু গোপালগঞ্জ থেকে নিয়োগ পাওয়া আনসারের সংখ্যা ২৯,০০০, ভয়ঙ্কর সব তথ্য জানালেন মহাপরিচালক। মামলায় খালাস, রায় পেয়ে কাঁদলেন মির্জা আব্বাস। সোহেল তাজকে হাসিনা স্টাইলে তুলে নিয়ে গুমের চেষ্টা, রাতে কি ঘটেছিল জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সোহেল তাজ। এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।